বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী। প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অংশ। আচ্ছা, এখানে বেসিক আলোচনা ম্যাট্রিক্স সম্পর্কে যে ধারণা, এগুলো তোমাদেরকে এখানে পড়ে দিয়ে বুঝে দেওয়ার মতন তেমন কিছু নেই। তোমরা একটু পড়ে নিবে এটা। আমি বেসিক আলোচনা থেকে শুরু করব। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলে দিই প্রথমেই, তোমার বেসিক আলোচনাগুলো কখনোই মিস করবে না। বেসিক আলোচনা বলতে যখন আমি উদাহরণের অঙ্কগুলো করাবো বা উদাহরণের সংজ্ঞাগুলো তোমাদেরকে বুঝাই দেব, এই জিনিসটা তোমরা কখনো মিস করবে না এবং ক্রপ করে স্কিপ করে সামনে এগোবে না। প্রত্যেকটা লাইন বুঝবে। আচ্ছা, আমি প্রথমে এখান থেকে শুরু করি, তোমরা একটু দেখো। আচ্ছা, পার্ট 1, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স অ্যান্ড টাইপস অফ ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে কি বলছে দেখো। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তকার বিন্যাস রেক্টাঙ্গুলার এরিয়াস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমরা বুঝতেই পারতেছো। সারি অনুযায়ী এবং কলাম অনুযায়ী যে সাজায় যে আয়তকার একটা বিন্যাস পাবো সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। এখানে তেমন বুঝে দেওয়ার কিছু নেই, তবে এখান থেকে আরও কিছু কিছু জিনিস জানতে হবে, যেমন ম্যাট্রিক্সকে কীভাবে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই যে থার্ড বন্ধনী, প্রথম বন্ধনী এবং এই চিহ্নের নাম সাধারণত মডুলাস আমরা ধরি, কিন্তু এটা হচ্ছে ডাবল মডুলাস মনে করবে। এই চিহ্ন দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। তাছাড়া এখানে উদাহরণ কিছু দেওয়া আছে, এগুলো আলোচনা করার এখানে তেমন কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না। শুধু এখান থেকে জানবে যে ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সে কী দ্বারা প্রকাশ করব, এতটুকু। আচ্ছা, এরপরে নিচে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, কি বলছে। উদাহরণ দেওয়া আছে এত এত এবং এত, প্রত্যেকটিকে একটি ম্যাট্রিক্স। এই প্রত্যেকটাকেই বলা হচ্ছে একটা করে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্রম আছে, যেগুলো আমি একটু পরে বোঝাচ্ছি তোমাদেরকে। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে, এন্ট্রি বলে। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের এন্ট্রি বা ভুক্তি বলে। ম্যাট্রিক্স প্রকাশের জন্য সাধারণত প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ম্যাট্রিক্স বোঝানোর জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করা হয় এবং ভুক্তিগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি অ্যালফাবেটের বড় হাতের এবং ছোট হাতের। আচ্ছা, বুঝলাম। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, এই যে আমরা এখান থেকে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এ 9 8 7 6 5 4, এগুলোকে বলা হচ্ছে ভুক্তি। এখানে আছে এল এম এন ও পি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ভুক্তি, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আর একটা জিনিস দেখো কি বলছে। ম্যাট্রিক্সের সারি ও কলাম। ম্যাট্রিক্সে সাধারণ আমি তোমাদেরকে কিন্তু এগুলো খাতায় করে বুঝাবো অঙ্কগুলো, বুঝছো? কিন্তু এখন তোমাদের যে প্রাথমিক আলোচনা, যে বেসিক আলোচনা, এই আলোচনাটা আমি তোমাদেরকে এখান থেকে বই থেকেই বুঝাচ্ছি। আশা করি তোমাদের সমস্যা হবে না। ম্যাট্রিক্সের সংখ্যার আয়তাকার বিন্যাসকে দুই প্রকারে বিশ্লেষণ করা হয়। একটা হচ্ছে আনুভূমিক রেখা বরাবর, আর একটা হচ্ছে উলম্ব রেখা বরাবর, মানে লম্ব বরাবর। সংখ্যাগুলির আনুভূমিক রেখাগুলোকে আমরা বলা হয় সারি বলবো, আর উলম্ব রেখাগুলোকে কলাম বলবো। যেমন এখান থেকে বলতেছে, যেমন আমি তোমাদেরকে বুঝাই, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে কলাম, আর বাম থেকে ডান পর্যন্ত এটাকে বলা হচ্ছে সারি। এই বিষয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, এই সেই আলোচনা এখান থেকে বলতেছে। আমি এগুলো প্রথমেই, যেহেতু তোমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানতেছ,
এই জন্য একটু প্রাথমিক আলোচনা তোমাদের না করলেই নয়। এটা হচ্ছে সারি সারি সারি, এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। এটা কলাম কলাম কলাম, তার মানে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরের পেজে চলে যাই। পরের পেজ থেকে আমাদের মূল আলোচনা শুরু হতে চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলেছে দেখো, ম্যাট্রিক্সের ক্রম, অর্ডার অফ এ ম্যাট্রিক্স, এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে এম বাই এন, এখানে ইনটুকে বলা এভাবে পড়তে হয় এম বাই এন, এম বাই এন। আমরা অনেকে আবার এটা বলি এম ইন্টু এন, নো, এরকম করে বলা যায় না ম্যাট্রিক্সের সময়। এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আছে 2টা সারি এবং 3টি কলাম, তার মানে 2/3 ক্রমের ম্যাট্রিক্সকে বলা হয়। প্রথমে আমরা সারি নিব, পরে আমরা কলাম নিব, তার মানে 2/3 ক্রমের ম্যাট্রিক্স এইটা। আশা করি বুঝতে পারছো। এরপর কি বলছো দেখো, এখানে কোনো ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা এর সারি ও কলাম সংখ্যার গুণফলের সমান হয়। কিছু বুঝতে পারলে? ভুক্তির সংখ্যা, ভুক্তি মানে কি, এই যে উপাদানগুলো দেওয়া থাকবে, এন্ট্রিগুলো দেওয়া থাকবে, এগুলো কয়টা থাকবে, এই সারি এবং কলামের সংখ্যা গুণ করলে সেটা পাওয়া যায়। উপরে ম্যাট্রিক্স থেকে মোট 6টি ভুক্তি আছে। ম্যাট্রিক্সটির সারি ও কলাম সংখ্যার গুণফলও 6, যেমন 3 2 6। হ্যাঁ, আবার এখানে 1 2 3 4 5 6 এই কথাটা বলছে, সিম্পল কথাগুলো। এরপরে ম্যাট্রিক্সের আকার, ম্যাট্রিক্সের সাধারণ আকার 3/3 ক্রমের যে কোনো ম্যাট্রিক্স এ হলে, একটা ম্যাট্রিক্সকে যদি আমরা এ ধরি, তাহলে 3 ক্রমের ম্যাট্রিক্সগুলোকে, এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দেবো একটু খাতা কলমে, যাতে অঙ্ক করার সময় তোমাদের মাথা ঘুরে না যায়। হ্যাঁ, তোমরা যেন ভালো করে দেখো আমি কি বলি। এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। প্রথমে এ আই জে, তার মানে এটাকে বলা হচ্ছে আই হচ্ছে সারি আর জে হচ্ছে কলাম। কত ম্যাট্রিক্স, কত ক্রমের, এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স মনে করো। তাহলে এই জিনিসগুলো আমরা কেমন করে লিখব সেটা একটু দেখাই। আমরা এই বন্ধনী দ্বারা যদি ম্যাট্রিক্স প্রকাশ করা হয়, এটা লিখে নিলাম। হ্যাঁ, এখন দেখো, এ একটা ম্যাট্রিক্স ধরলে 3 ক্রমের মানে সারিও 3টা হবে, কলামও 3টা হবে, সেটা আমি একবারে লিখে নিলাম। প্রথমে এ 3টি সারি এবং 3টি কলাম লিখে নিলাম। এখন প্রথমে আইকে আমরা কি বললাম, সারি গুণন কলাম, তাহলে এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর সারি। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন কলাম নিয়ে আলোচনা করব। এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম। কেমন করে লিখলাম বুঝতে পারলে এই জিনিসটা? প্রথমে সারিগুলো লিখে নিলাম, তারপরে কলামগুলো লিখে নিলাম। এটাই হচ্ছে আমাদের লেখার নিয়ম। এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, কারণ আমরা অঙ্ক করার সময় এই জিনিসটা খুব কাজে দিবে, এতটুকু মনে রাখবে। এখন দেখো কি বলছে এখানে, অতএব এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম বিশিষ্ট একটি ম্যাট্রিক্স এ এর ভুক্তি যদি এত হয়, মানে আয়ের মান হচ্ছে 1 2 3 পর্যন্ত, এম পর্যন্ত হয়, আর যে মানে কলামগুলো যদি 1 2 3 এন পর্যন্ত হয়, তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে? আচ্ছা, আমি এখান থেকে যদি বুঝতে দিই, দেখো এই যে এখান থেকে সারি কলাম এইভাবে যদি লিখতে থাকি, এটা এন পর্যন্ত চলতে থাকবে। মানে কি, মানে হচ্ছে সারি এন পর্যন্ত, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম। তাহলে এই পর্যন্ত যদি, কলাম পর্যন্ত যদি আমি যাই, তাহলে ভালো করে লক্ষ্য করো। এখানে আরেকটা জিনিস বলে নেই,
দেখো প্রথমে এটা কি বলেছে, এটা 1 নম্বর সারি 1 1, এটা 2 নম্বর সারি 2 2 2, এটা হচ্ছে এরকম করে ডট ডট চলতে থাকলে এটা হচ্ছে m সংখ্যক সারি m m m। হ্যাঁ, এখন কলাম নিয়ে আলোচনা করো। এটা হচ্ছে কলাম, 1 নম্বর কলাম 1 নম্বর কলাম 1 নম্বর কলাম, উপর থেকে নিচ পর্যন্ত আসলাম। এটা 2 নম্বর কলাম 2 নম্বর কলাম 2 নম্বর কলাম, মানে উপর থেকে নিচ পর্যন্ত আসলাম। এইভাবে যদি চলতেই থাকি শেষ পর্যন্ত, শেষ কলামটা হচ্ছে n n n এবং n কলাম। বুঝতে পারলে? তো এটাই আবার একই ম্যাট্রিক্স 3 বার লিখছে, মানে এই চিহ্ন দ্বারা, এটা সেকেন্ড বন্ধনী এটা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করছে আর কি। তাহলে এই m এবং n কোথায় গেল, m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স হচ্ছে এইটা এইটা এইটা। যদি তোমরা বুঝতে না পারো, আমি কিন্তু প্রাথমিক আলোচনা করতেছি, অঙ্ক এখনো যাইনি আমি। এগুলো বুঝতে না পারলে জিজ্ঞেস করবো, কোনো সমস্যা না, আমাদের গ্রুপ তো আছেই। এখন আসবো 2 নম্বর ইম্পর্টেন্ট জিনিসের কাছে, যেমন ম্যাট্রিক্সের প্রকারভেদ, কত প্রকারের ম্যাট্রিক্স আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি থাকে তাদেরকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, এই একটাই সারি, কলাম কয়টা আছে আমাদের দেখার বিষয় নেই, সারি একটা, তার মানে এটাকে বলা যায় সারি ম্যাট্রিক্স। তাহলে এটা কত ক্রমের, একটা সারি মানে 1/, কলাম কয়টা, একটা দুইটা তিনটা কলাম, তাহলে 1/3 ক্রমের ম্যাট্রিক্স এটা। কলাম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের কেবল একটি কলাম বিদ্যমান, উপর থেকে নিচ পর্যন্ত একটা কলাম আছে, সেটাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে এখানে সারি কয়টা, সারি হচ্ছে 3টা, মানে প্রথমে আমি বলে এখানে রাখছি, কিন্তু প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে সারি সংখ্যা, তারপর লিখব কলাম। তাহলে এখানে সারি হচ্ছে 1 2 3, মানে 3/, কলাম কয়টা, একটা, এই হচ্ছে একটা। আশা করি বুঝতে পারছো। বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাদেরকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে সারিও 3টা, কলামও 3টা। হ্যাঁ, এগুলো প্রাথমিক আলোচনা, এটা কোনো ব্যাপারই না তোমাদের কাছে, আশা করি আমি। এরপরে বর্গ ম্যাট্রিক্সের পরে দেখো কি বলছে, মুখ্য বা প্রধান কর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা আমরা যখন অঙ্ক করব এই প্রধান কর্ণ প্রধান কর্ণ প্রধান কর্ণ বারবার এই কথাটা আমাদের মুখের সামনে, চোখের সামনে, খাতার সামনে, কলমের সামনে চলে আসবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। মনে করি এই একটা ম্যাট্রিক্স n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই যে প্রধান কর্ণ, এই যে 1 1 2 2 3 3 এইভাবে n পর্যন্ত, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না। এরপর দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স এর প্রধান কর্ণ এর নিম্নস্থ সবগুলি ভুক্তি যদি শূন্য হয় তাহলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। আমি মুখের ভাষায় যদি বলি, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে উপরে মানগুলো থাকবে, নিচের মান থাকবে না। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে উপরে মানগুলো থাকবে, কার, এই প্রধান কর্ণের উপরের মানগুলো থাকবে, মানে এই যে এই 3টা মান থাকবে, আর বাকি মানগুলো শূন্য। কি বললাম, প্রধান কর্ণের উপরের মানগুলো থাকবে, কাহিনী শেষ। এরপর দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে নিচের মানগুলো থাকবে, উপরের মানগুলো থাকবে না। সহজ ভাষায়, কোনো বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ ভুজগুলি যদি শূন্য হয়, মানে নিচের মানগুলো থাকবে, উপরের মানগুলো থাকবে না, তাহলে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এখানে একটা ভালো করে লক্ষ্য করো, যে আই হচ্ছে সারি, যে হচ্ছে কলাম, ভালো করে লক্ষ্য করো। তাহলে আই যে ইকুয়াল টু যদি শূন্য হয়, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, আয়ের মানটা হচ্ছে বড়, সারি বড়, কিন্তু কলামটাই ছোট। যখন আই যে এই মানটা যখন শূন্য হবে, কিন্তু সারি থেকে এটা হচ্ছে কলাম বড়, এটা তেমন তোমাদের কাছে আমি মনে করি যে তোমরা বুঝছো, এটা এত ব্যাপার না। শুধু এতটুকু মনে রাখবে যে প্রধান কর্ণের উপরের মানগুলো থাকবে না, মানে শূন্য হবে।
দেখো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে নিছি, এটার অর্থটা বোঝাবো। এই যে এইটার অর্থ বোঝাবো, এখানে কি লেখা আছে এ আই জে ইকুয়াল টু 0, যেখানে আই হচ্ছে জের থেকে ছোট। এই জিনিসটা একটু লক্ষ্য করো, ক্যামেরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, একটু রেসপন্স করবে। হ্যাঁ আচ্ছা দেখো, এখানে আইটা আমি বলেছিলাম সারি আর জেটাকে বলেছি কলাম, তাহলে সারির মানটা ছোট জে থেকে। দেখো এখানে দেখো, এই মানটা এই কলাম থেকে ছোট, তার মানে এই চিহ্ন লেস দেন। এখানেও দেখো এটাও লেস দেন, আবার এখানেও দেখো এটাও লেস দেন। এই তিনটা মান হচ্ছে, যদি আয়ের মান ছোট এবং জের মান সমান, জের থেকে ছোট হয়, আয়ের মান জের থেকে ছোট হয়, তাহলে এই মানটা আমরা শূন্য লিখতে পারবো। সেটাই বলছে, এই যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর দেখো কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য বা অশূন্য, শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য সকল ভুক্তি শূন্য, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কি বললাম ভালো করে লক্ষ্য করো, এখানে দুইটা বোঝার বিষয় আছে। মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, শূন্য হতে পারে আবার শূন্য না হতে পারে। যেমন এটা এটা হচ্ছে প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ, তাহলে এটা শূন্য নয়। আবার এখানে 4 0 7 মানে একটা শূন্য দুইটা শূন্য নয়, এটা হচ্ছে প্রধান কর্ণ। এই কর্ণটা আমরা শুধু লক্ষ্য করব, এটা ছাড়া বাকি সবগুলো শূন্য থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি বললাম, প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলো উপাদান, যদি উপাদান বলতে ভুক্তি যদি শূন্য হয়, তখন তাহলে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এরপর দেখো স্কেলার ম্যাট্রিক্স। কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। ভুক্তিগুলি সমান, দেখো এই যে প্রধান কর্ণের 9 9 9, এখানে 0 0 0 মানে সমান, সমান হলেই তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স, প্রধান কর্ণটা সমান। এরপরে দেখো একক বা অভেদ ম্যাট্রিক্স। একক বা অভেদ ম্যাট্রিক্স ভালো করে লক্ষ্য করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো বর্গ ম্যাট্রিক্স একে n ক্রমের একক বা অভেদ ম্যাট্রিক্স বলা হয়। একক ম্যাট্রিক্সও বলা হয়, অভেদ ম্যাট্রিক্সও বলা হয়। একটা ভুক্তি শূন্য হবে যখন যে দেখব যে আই এবং যে মানে সারি এবং কলাম যখন সমান হবে না। ভালো করে লক্ষ্য করো, সারি এবং কলাম যখন সমান নয়, তখন আমরা বলতে পারবো এই মানটা শূন্য। আর যদি এই মানটা যদি সমান হয়, আই সারি এবং কলাম যদি সমান হয়, তখন এই ভুক্তির মান হচ্ছে 1। ভালো করে লক্ষ্য করো, মজার বিষয় এখানে কি বললাম, যদি আই জে ইকুয়াল টু শূন্য হবে কখন, যখন সারি এবং কলাম সমান নয়। তাহলে সমান নয় কোথায় কোথায় দেখো তো, এখানে 2 1 এটা সমান নয়, 3 1 সমান নয়, তার মানে এই উপাদানগুলো শূন্য। কিন্তু এখানে দেখো 1 1 এটা সমান, 2 2 এটাও সমান, 3 3 এটাও সমান, তার মানে যেগুলো সমান সেগুলোর মান হচ্ছে 1। এই কথাই বলছে এখানে। দেখো যখন সারি এবং কলাম সমান হবে তখন হচ্ছে এর মানটা 1, আর যখন সমান হবে না তখন এর মানটা 0। এই ধরনের কোনো ম্যাট্রিক্স যদি থাকে তখন আমরা বলতে পারবো একক ম্যাট্রিক্স। যেমন এখান থেকে প্রধান কর্ণ দেখো, এটা 1 1 বাকিগুলো শূন্য, এই প্রধান কর্ণ হচ্ছে 1, প্রধান কর্ণ 1 আর বাকিগুলো শূন্য। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণটা 1 এবং বাকি ভুক্তিগুলো হচ্ছে শূন্য। আচ্ছা এরপরে দেখো শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। বোঝা যাচ্ছে। সমঘাতী ম্যাট্রিক্স, একটু কাছে নিয়ে আসি। সমঘাতী ম্যাট্রিক্স, বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। মানে একটা ম্যাট্রিক্স দুইবার গুণ করার পরে, এ স্কোয়ার মানে কি এ গুণন এ, মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে যদি এই এ মানটা ফেরত, একটা ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়, তাহলে যেমন এখানে এই একটা ম্যাট্রিক্স 4 মাইনাস, এই ম্যাট্রিক্সটা যদি এই ম্যাট্রিক্সের সঙ্গেই গুণ করা হয় তাহলে আমরা এটা ফেরত পাবো। মানে এই
ম্যাট্রিক্সটাই ফেরত পাবো, তখন তাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। কি বললাম আরেকবার বলি, আমি হয়তো ক্লিয়ার হওনি তোমরা। যদি একটা ম্যাট্রিক্স দুইবার গুণ করি, গুণ করার পর যদি সেই আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, তখন তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? শূন্যঘাতী ম্যাট্রিক্স, ভালো দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু মানে ম্যাট্রিক্সের পাওয়ার এন ইকুয়াল টু শূন্য হয়, যেখানে এন বিলংস টু এন মানে এনের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা। যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 হয়, তবে ম্যাট্রিক্স একে সূচক এন এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তার মানে এখানে আমি সহজ ভাষায় বোঝাই, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি 2 বার 3 বার 4 বার গুণ করা হয়, করার পর যদি শূন্য চলে আসে, মানে শূন্য ম্যাট্রিক্স চলে আসে, প্রত্যেকটা ভুক্তিও যদি শূন্য পাওয়া যায়, তখন তাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমি কি বোঝাতে পারলাম? আবার বলি একটু, কোনো একটা ম্যাট্রিক্স বারবার গুণ করতেছি, একই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সঙ্গে এটাই গুণ করতেছি বারবার, 2 বার 3 বার 4 বার যেটাই হোক না কেন, প্রত্যেকবার যদি আমি প্রত্যেকটা ভুক্তির মান শূন্য পাই, তখন তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের সংখ্যায় আজকে শুধু পড়ো তোমরা, যেন ক্লিয়ার হও অঙ্কগুলো করতে। হ্যাঁ, এরপর দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী, একটি বর্গ ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি দুইটা ম্যাট্রিক্সের গুণফল, এ স্কোয়ার মানে দুইটা ম্যাট্রিক্সের গুণফল সমান আয় হয়। আয় মানে কি? আয় মানে হচ্ছে একক ভেক্টর করছি, একক ম্যাট্রিক্স। আয় মানে একক ম্যাট্রিক্স, কিছুক্ষণ আগে পড়লাম আমরা এই পাশে। তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পর যদি আমরা পাই একক ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স মানে কি? প্রধান কর্ণের মানগুলো এক হবে, এই প্রধান কর্ণের মান 1, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝতে পারলে? বিম্ব ম্যাট্রিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিম্ব মানে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ, কোনো ম্যাট্রিক্স এ এর যথাযথ সারি ও কলাম বিনিময় করলে, স্থান বিনিময় করলে, সারি যাবে কলামের জায়গায়, কলাম যাবে সারির জায়গায়, যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন তাকে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। বুঝতে পারলে? যেমন এটাকে প্রকাশ করা হয় এটি বা এ প্রাইম দ্বারা, হ্যাঁ, বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। মানে হচ্ছে এই যে 4 3 এটা আছে কি? সারি আছে, তাহলে কলাম করব, এই যে 4 3 কলাম হলো উপর থেকে নিচ পর্যন্ত, 1 2 সারি, এই 1 2 কলাম হয়ে গেল, 5 9 সারি, 5 9 কলাম হয়ে গেল। তাহলে সারিকে কলাম আকারে প্রকাশ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এতটুকু মাথায় রাখবে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা কথা বলেছে, কোনো ম্যাট্রিক্স এর ও এর বিম্ব ম্যাট্রিক্সের গুণফল কি নির্ভরযোগ্য? যদি নির্ভরযোগ্য হয় তাহলে গুণফল কীরূপ হবে ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে জিনিস আলোচনা করি তাহলে বুঝতে পারবে। দেখো, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাচ্ছি। কেন? কারণ হচ্ছে তোমরা এই যে ইন্টারের পরে তোমরা অ্যাডমিশন এর জন্য ভার্সিটিতে পরীক্ষা দিবে, বিভিন্ন ভার্সিটিতে, যাতে বেসিক আলোচনা সহ তোমাদের মাথায় গেঁথে যায় জিনিসগুলো কি কি। শুধু ম্যাট্রিক্স না, আমাদের যত কিছু অধ্যায় আছে আর কি, আলোচনা করব বেসিক থেকে শুরু করে, যাতে তোমার অ্যাডমিশন পর্যন্ত তোমাদের জন্য উপকার হয়। আচ্ছা, এরপর দেখো বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পরে আবার যদি ট্রান্সপোজ করি, তাহলে এই ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়। আমি একটু জুম করে দেখালে ভালো হতো। তাহলে কি বললাম? একটা ম্যাট্রিক্সে 2 বার ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়, পাওয়া যায়। আবার এ প্লাস মাইনাস বি যোগ করার পর অথবা বিয়োগ করার পর যদি ট্রান্সপোজ করি, তাহলে এটা হবে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ, একই জিনিস। আবার দুটো যদি গুণ করি, এটা একটু মাথায় রাখবে, এ আর বি যদি গুণ করলাম, ট্রান্সপোজ করলাম, গুণ করার পর ট্রান্সপোজ করলাম, হ্যাঁ, বিম্ব ম্যাট্রিক্স করলাম, তাহলে
প্রথমে বিট এখানে বিটা পরে ছিল, এখানে বিটা আগে আসবে। এটা একটা রুল, যখন আমরা অঙ্ক করব তখন ক্লিয়ার করে বুঝবো। বি ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স, এই দুটো গুণ করলে এটা সমান হবে। যাই হোক, আবার এখানে কে এ হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ, মানে এই দুটার উপর যদি ট্রান্সপোজ করি, কে হলো একটা স্কেলার রাশি, এটা ম্যাট্রিক্স নয়, এটা হচ্ছে স্কেলার রাশি, তাহলে এর উপরে শুধু ট্রান্সপোজ হবে। বুঝতে পারলে? আচ্ছা, এই জিনিসটা আমি এখানে একটু বুঝে দিই। এই জিনিসটা 3 নাম্বারটা A1 A2 A3 এবার ডট ডট করতে হতে আমরা কোথায় গেলাম, এন পর্যন্ত চলে গেলাম, এটা ট্রান্সপোজ করলাম, তাহলে এই এনটাই আগে আসবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। বুঝতে পারলে এই জিনিসটা? আমি শুধু ম্যাট্রিক্সের সংজ্ঞা নিয়ে আলোচনা করতেছি, অঙ্ক আমাদের অনেক আছে অধ্যায়ে। হ্যাঁ, ওকে। এরপর আলোচনা করি অনবন্ধী ম্যাট্রিক্স। অনবন্ধী, যদি কোনো ম্যাট্রিক্স এ এর উপাদানগুলো জটিল সংখ্যা হয়, তবে তার উপাদানগুলোর জটিল অনুবন্ধী হবে। অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। খুবই মজার এবং ইন্টারেস্টিং এখানে একটা জিনিস চলে আসলো আমাদের চোখের সামনে, সেটা হচ্ছে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন আছে, জটিল সংখ্যাটা আবার কি? একটা হচ্ছে সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে জটিল। হ্যাঁ, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে জটিল। বাস্তব সংখ্যা কী কী আমরা জানি, যে 1 2 3 4 প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি, মৌলিক, তারপর যৌগিক, তারপর হচ্ছে মূলদ অমূলদ, পূর্ণ ধনাত্মক ঋণাত্মক, সবগুলোই বাস্তব সংখ্যা। কিন্তু জটিল সংখ্যাটা কি? আসলে কোনো সংখ্যার উপরে যদি বর্গ করি, ভালো করে লক্ষ্য করো, সেটা হোক প্লাস অথবা মাইনাস, মনে করো -1 গুণন -1, তাহলে কী হবে? +1। কখনো কি আমরা এখানে ঋণাত্মক মান পাবো বলো তো? একই সংখ্যা যদি দুইবার গুণ করি, ভালো করে লক্ষ্য করো, একই সংখ্যা যদি দুইবার গুণ করি, তাহলে কখনো কি ঋণাত্মক মান পাবো? কখনো সম্ভব? যেমন এখানে তুমি -2 নাও, গুণন -2, মানে একই সংখ্যা, তাহলে কত পাবো? 4 পাবো। তাহলে পৃথিবীতে এমন কোনো কি সংখ্যা আছে যা গুণ করলে সবসময় ঋণাত্মক মান আসবে? এখানে আসতেছে না। কিন্তু জটিল সংখ্যাতে এমন একটা সংখ্যা কাল্পনিক অংশ, যেখানে একটি সংখ্যার উপর যদি বর্গ করি তাহলে ঋণাত্মক মান আসে, ঋণাত্মক -1 পাওয়া যায়। আর এই কাল্পনিক অংশটাকে বলা হয় আই। এই কাল্পনিক অংশটাকে বলা হয় আই। আয়ের উপর স্কোয়ার করলে -1 পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জটিল সংখ্যার ফর্মুলা, যাকে প্রকাশ করা হয় a + ib। এটা হচ্ছে জটিল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি পরে আলোচনা করব, কারণ জটিল সংখ্যা শুধু একটা ধারণা দিলাম। হ্যাঁ, তার মানে কি জটিল সংখ্যাটা কি? জটিল সংখ্যা হচ্ছে একটা কাল্পনিক অংশ, যেটা বাস্তবে আমরা বাস্তব সংখ্যার থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা হলো এরকম। এখানে উদাহরণ দিলে বুঝতে পারবে যে এই যে অনুবন্ধী এটাকে বলা হচ্ছে কনজুগেট, এ কনজুগেট চিহ্নের নাম। যদি এ কনজুগেট থাকে, তাহলে এই জটিল সংখ্যাগুলোর আগে, যেটা বললাম আই হচ্ছে জটিল সংখ্যার একটা প্রতীক, মানে কাল্পনিক অংশ, তার চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এতটুকুই মনে রাখবে। তাহলে দেখো এখানে ছিল +5i, এখানে মাইনাস হয়ে গেল। এখানে আয়ের সামনে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেল। আর এটা তো বাস্তব সংখ্যা, এটা না, শুধু কাল্পনিক অংশগুলো, মানে জটিল সংখ্যার অংশগুলো। -2i, এখানে +2i, মানে চিহ্ন শুধু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক্স, এ এর কনজুগেট। ভালো করে লেখা, কনজুগেট ম্যাট্রিক্স। এটা ইংরেজিতে মনে রাখবে নামটা, অনুবন্ধী না বলে মনে রাখবে কি? কনজুগেট ম্যাট্রিক্স, এতটুকু মনে রাখবে। একটা কথা আমি বারবার বলতেছি, মানে হচ্ছে এই জন্য আবার তোমরা যেন আবার বিরক্ত হও না, কথা বারবার রিপিট করতেছি, যাহাতে তোমাদের যে সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়। অনেকে সাবকনসিয়াস মাইন্ডটা কী বোঝে না, যাই হোক সেটা আমি পরে বুঝাবো অন্য কোনো ভিডিওতে। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কী? যদি এ এবং বি ম্যাট্রিক্স তো একই ক্রমের হয়, ক্রমটা আমি কিন্তু আগেই বুঝাইছি। হ্যাঁ, 2x2 ক্রম, 3x3 ক্রম, তাহলে কী হবে দেখো, একটা ম্যাট্রিক্সের দুইবার যদি কনজুগেট করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়।
আবার দুইটা ম্যাট্রিক্সের যোগফল করার পর যদি কনজুগেট করা হয় তাহলে কার সমান হবে? ওই ম্যাট্রিক্সের কনজুগেট করো, বি ম্যাট্রিক্সের কনজুগেট করো, করার পর যদি যোগ করো তাহলে এটা সমান হবে। এই কথাগুলোই, এই তেমন কিছুই না, এখানে বুঝার বিষয়, সিম্পল বিষয়। আবার দেখো কি বলছে, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স এ এর উপাদানগুলো অনুবন্ধী করে তারপর সারি ও কলাম উপাদানগুলো বিনিময় করলে, মানে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। ভালো করে দেখো, ট্রান্সপোজ অফ এ কনজুগেট, মানে ট্রান্সপোজও করতে হবে, কনজুগেটও করতে হবে একসাথে। ট্রান্সপোজ মানে কি? স্থান পরিবর্তন। এই জিনিসটা একটু বোঝার জিনিস আছে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই একটু। আচ্ছা, কিছুক্ষণ আগে বললাম যে কনজুগেট মানে কি? এই জটিল সংখ্যার আগে চিহ্নগুলো পরিবর্তন হবে। হলো, হওয়ার পরে কি করবে? এই যে ট্রান্সপোজ করবে, মানে সারিগুলোকে কলাম করো, মানে এটা, তারপর এখানে এটা, এটা এখানে, মানে সারিগুলোকে কলাম করে নাও। এটা তো তোমাদেরকে আর বোঝা দিতে হবে না যে কি করব। এক নম্বর কাজ কি? জটিল সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন। দুই নম্বর কাজ কি? এই সারিগুলোকে কলাম আকারে সাজাও, এই সারিগুলোকে কলাম আকারে সাজাও, সারিগুলোকে কলাম আকারে সাজাও। তোমাদের কাজ শেষ। তাহলে পাবো আমরা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, মানে ট্রান্সপোজ এবং কনজুগেট দুটো একসাথে পাবো। বৈশিষ্ট্যগুলো দেখে নাও। একটা ম্যাট্রিক্সের যদি কনজুগেট করার পরে ট্রান্সপোজ করি তাহলে এটা হচ্ছে এটার সমান হবে। এগুলো দেখে নেবে। হ্যাঁ, এরপরে হারমেশিয়ান ম্যাট্রিক্স। যদি একটি বর্গ ম্যাট্রিক্স হারমেশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ থিটা ইকুয়াল টু এ হয়। থিটা মানে কি? থিটা মানেই হচ্ছে, তোমাদেরকে ভালো করে লক্ষ্য করো, এই জিনিসটাকে প্রকাশ করা হয় কীভাবে? এটা দ্বারা ট্রান্সপোজ কনজুগেট, এটাকে প্রকাশ করা হয় এ থিটা দ্বারা। তাহলে এ থিটা করার পরে যদি আমরা এ ম্যাট্রিক্সটা ফেরত পাই তাহলে তাকে বলা হবে হারমেশিয়ান ম্যাট্রিক্স। যেমন দেখো, এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথমে কনজুগেট করো, তারপর ট্রান্সপোজ করো, এই ম্যাট্রিক্সটা ফেরত পাবো। তাহলে একটা ম্যাট্রিক্সের কনজুগেট এবং ট্রান্সপোজ করার পরে যদি এ ম্যাট্রিক্স ফেরত পায় তখন তাকে বলা হবে হারমেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে দুইটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। সেটা হচ্ছে এই যে এখানে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কনজুগেট ম্যাট্রিক্স এবং বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই দুটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার থাকতে হচ্ছে। এরপরে দেখো, বিপরীত হারমেশিয়ান ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত হারমেশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ থিটা ইকুয়াল টু মাইনাস এ হয়, মানে একটা ম্যাট্রিক্সের কনজুগেট এবং ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ পাই, এখানে এ পাশে ছিল প্লাস, হ্যাঁ, এ পাশে ছিল প্লাস আর এ পাশে ছিল মাইনাস, তাহলে আমরা বলতে পারবো হারমেশিয়ান ম্যাট্রিক্স। এরপর দেখো প্রতিসম ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান এ হয়। মানে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, করার পরে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পেলাম, তাহলে আমরা বলতে পারবো এটা প্রতিসম ম্যাট্রিক্স। বৈশিষ্ট্যগুলো দেখে নিবে, এখানে তেমন কিছুই নাই। এরপর দেখো প্রতিসম বললাম, বি প্রতিসম ম্যাট্রিক্স। যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর ট্রান্সপোজ, মানে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মাইনাস এ হয়, সামনে যদি একটা মাইনাস পায়। হ্যাঁ, এই মাইনাসটা সামনে কেমন করে আসলো? মাইনাস বলতে এখান থেকে একটা মাইনাস দ্বারা গুণ করে দাও, এই মাইনাসটা সামনে নিলাম। হ্যাঁ, এই মাইনাসটা দ্বারা এই ভিতরের অংশটাকে গুণ করে দিলাম। এখানে -3 ছিল, এখানে +3 হয়ে গেল। এখানে -4 ছিল, +4 হয়ে গেল। এখানে -7 ছিল, এখানে +7 হয়ে গেল। মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে মাইনাস হলে এটাকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আরেকটা আছে উপম্যাট্রিক্স। দেখো কি উপম্যাট্রিক্স? কোনো একটি ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও যে কোনো সংখ্যক সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। আচ্ছা, এটা তো খুবই সহজ। এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সকে আমি যদি এই চারটা উপাদান নেই, চারটা ভুক্তি নেই, এই চারটা ভুক্তি নেই, তাহলে একটা ম্যাট্রিক্স গঠন করা সম্ভব। এই যে 1 2 4 5। আবার যদি আমি এই চারটা নেই, 2 3 5 6, এই 2 3 5 6, মানে একটা ম্যাট্রিক্স থেকে ভুক্তিগুলোকে আলাদা আলাদা করে নিয়ে নতুন ম্যাট্রিক্স তৈরি করতেছি, এলাকায় বলা হচ্ছে কি উপম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। এখানে আরও কয়েকটা জিনিস দেওয়া আছে। একটি বর্গ ম্যাট্রিক্স একে
উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ এবং একটি ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আই হয়, আই মানে কি একক ম্যাট্রিক্স, আই মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, যদি আয়ের সমান হয় তখন তাকে আমরা বলবো একটি উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলতে পারবো। ভালো, তাহলে কী করবো, একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দুটো যদি গুণ করে দিই, গুণ করার পর যদি আমরা পাই হচ্ছে একক ম্যাট্রিক্স, আই মানে একক ম্যাট্রিক্স, তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে লম্বিক ম্যাট্রিক্স। যেমন একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছে, এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ সঙ্গে গুণ করে দাও তাহলে তোমরা এই ম্যাট্রিক্সটা ফেরত পাবে। দেখো আমি এই উদাহরণটা এখানে করে নিয়েছি ডাইরেক্ট, এই যে 1 নম্বর উদাহরণটা, এই ম্যাট্রিক্স হচ্ছে cos x sin x মাইনাস sin x cos x। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করলাম, প্রথমে সারিটাকে কলাম আকারে প্রকাশ করে নিলাম, করার পরে দুইটা যদি গুণ করে দেই, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সটা গুণ করে দিলাম, করার পরে আমরা এখানে কি পাচ্ছি cos স্কোয়ার এক্স, এখানে পাবো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর এখানে এটা কাটা, এটা কাটা মানে 0, এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তার মানে হচ্ছে 1, সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই দুটো আমরা 1 পাচ্ছি, মানে আই পাচ্ছি, মানে একক ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে দুইটা ম্যাট্রিক্স এ এবং তার ট্রান্সপোজ যদি গুণ করার পর যদি এরকম একক ম্যাট্রিক্স পাই, তখন তাহলে আমরা বলবো তাকে বিম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারলে? দেখো এরপর কি করব, ম্যাট্রিক্সের ট্রেস কি দেখো, কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিসমূহের যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। এই যে প্রধান 1 3 এখানে 2, এই প্রধান কর্ণগুলো যোগ করে দাও, এটা বলা হচ্ছে ট্রান্সপোজ। এরপর দেখো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স কি, যদি এ ম্যাট্রিক্সের একটি যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স হয় তখন তাহলে এ টু দি পাওয়ার কে প্লাস 1 এটাকে বলা হচ্ছে এ যদি ফেরত আসে, আর কে এর মানটা কে বিলংস টু এন, মানে কে এর মানটা হচ্ছে এন এর মধ্যে সীমাবদ্ধ, মানে বাস্তব সংখ্যা, তখন তাহলে আমরা বলবো এ হচ্ছে একটা পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স আর কে হচ্ছে পর্যায়কাল। ভালো করে লক্ষ্য করো, আমি এই জিনিসটা একটু বারবার বলি। একটা ম্যাট্রিক্স যদি আমি 2 বার গুণ করি বা 3 বার গুণ করি বা 4 বার গুণ করি, এই ম্যাট্রিক্সের সঙ্গে 4 বার গুণ করলাম, কতবার গুণ করলাম ভালো করে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 4 বার গুণ করলাম, তাহলে এটা এই অনুযায়ী তুমি যদি সাজাও কে প্লাস 1 মানে 3 প্লাস 1, 1টা থাকতে হবে, তাহলে এই 3টাকে বলা হচ্ছে আমাদের পর্যায়, এই 3টাকে আমরা পর্যায় পাবো। 3 বার গুণ করার পর যদি আমরা এই মানটাই পাই, আরেকবার বলি, বাইরে সাউন্ড হচ্ছে তোমরা কি পাচ্ছ নাকি জানি না। আচ্ছা, একটা ম্যাট্রিক্সকে আমি 2 বার 3 বার 4 বার গুণ করলাম, ওই ম্যাট্রিক্সের সাথেই গুণ করার পরে যদি আমি ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই, তখন তাকে বলা হবে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, মানে বারবার করার পর ওই একই ম্যাট্রিক্স ফেরত পাওয়া যায়। তাহলে 4 বার যদি আমি গুণ করে দেই তাহলে 3 হবে এর পর্যায়কাল, 5 বার যদি গুণ করে দেই তাহলে 4 হবে এর পর্যায়কাল, 3 বার যদি গুণ করে দেই তাহলে 2 হবে এর পর্যায়কাল। এতটুকু মনে রাখবে। এখানে লাস্ট একটা হচ্ছে, আচ্ছা দেখো ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয়, অভেদ মানেই হচ্ছে একক, পাওয়া যায়, তবে তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কনজুগেট এবং ট্রান্সপোজ করলাম, কনজুগেট এবং ট্রান্সপোজ যেটা আমি কিছুক্ষণ আগে শিখালাম, ম্যাট্রিক্স নির্ণয় করলাম, করার পরে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করে দেব, গুণ করে দেওয়ার পর যদি আমরা এইরকম একটা একক ম্যাট্রিক্স পাই, তখন তাহলে আমরা বলতে পারবো এটি হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। বুঝতে পারলে? আমি গুণ করে দিচ্ছি না, শুধু ধারণা দিচ্ছি, অঙ্ক করার সময় আমি গুণ করে দেবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আমাদের ম্যাট্রিক্স আছে। এই যতগুলো ম্যাট্রিক্স আলোচনা করলাম, ভিডিও অনেক বড় হয়ে গেল, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি এখান থেকে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। এখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা এই ভিডিওতে করলে খুব ভালো হতো। না, এটা একটু আর একটা ভিডিও করি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এই কাজটা সামনের ভিডিওতে দিব ইনশাল্লাহ। আজকে আলোচনা করলাম কি, আজকে শুধু আলোচনা করলাম ম্যাট্রিক্স কাকে বলে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম।
এখন এই ম্যাট্রিক্সগুলো কি কি আমি তো তোমাদেরকে একটা ধারণা দিলাম, এখন তোমাদেরকে এটা আয়ত্ত করতে হবে। হ্যাঁ, মেডিসিন দিলাম, এখন তোমরা মেডিসিনটা কিভাবে গ্রহণ করবে সেটা তোমরা নিজেরা জানো। আজকে আমি ভিডিও এতটুকুই আলোচনা করব, আর বেশি আলোচনা করব না। আর একটা কথা বলেই নেই, আমাদের হচ্ছে এমটি মিজান অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি চলতেছে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এককালীন ভর্তিও আছে এবং মাসিক ভর্তিও আছে। তোমরা যদি মাসিক ভর্তি করতে চাও, মানে প্রত্যেক মাসে যে এরকম করে প্রাইভেট পড়ানো হয় আর কি, প্রত্যেক মাসে বেতন দিতে হবে এবং প্রত্যেক মাসেই পড়তে হবে এরকম। আবার তোমরা যদি চাও 1 বছর পুরোপুরি ভর্তি হব, আবার 6 মাসের ভর্তি হব, সেগুলোর ব্যবস্থাও আছে। তবে বর্তমানে আমাদের হচ্ছে মাসিক কোর্সটা চালু আছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।